আর নাক ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। রোমাঞ্চ নিয়ে যায় অদ্ভুত এক সফরে, আর সেই সফরের সঙ্গী হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন লীলা মজুমদারের রচিত চেতলার কাছে। গল্প পাঠে শিবম, গল্পের সূত্রধর এবং কাকিমার চরিত্রে আমি শশী, ঠাকুমার কণ্ঠে মৌপর্ণা, বটুর চরিত্রে শিবাশিস, বড় কাকার চরিত্রে শুভময় এবং অন্যান্য চরিত্রের কণ্ঠে স্বাগত। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে চেতলার কাছে। চেতলা, কালীঘাট, আদিগঙ্গা ইত্যাদি যতই পবিত্র স্থান হোক না কেন, ওসব জায়গা মোটেই ভালো না। আর লোকজনের মুখে মুখে কী সব অদ্ভুত গল্পই যে শোনা যায়, তা লেখাজোখা নেই। তাছাড়া মশামাছিও তো আছে। চিনতে চিনতে সব গলি, তাতে আবার মান্ধাতার আমলে তৈরি ঝুরঝুরে সব বাড়ি। তা আবার সব বাড়ি থেকে সব বাড়ির উঠোনও নাকি দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে বড় বড় সব গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ। তাদের আবার ডাল বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়ি থেকে যে কোনো বাড়ি চলে যাওয়া যায়। বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো। সবাই আবার সেখানে সাত পুরুষের চেনা। পুরনো সব ঝামেলাও নাকি আছে, তার কারণে নিজেরাই ভুলে গেছে। তবু এখনো কথাবার্তা বন্ধ। মুখ দেখা কি আর বন্ধ হয়? নড়বড়ে বারান্দায় এসে দাঁড়ালে সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভিতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই চোর ছ্যাঁচড়ের খুন সমস্ত কিছুই জানতে পারে। একটা টিকটিকির লোকানোরও জায়গা নেই। দুষ্কৃতীদের কথা তো ছেড়েই দিলাম। কার ঘরে চুরি করার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে। নেইও অবশ্যই কারো কিছু। সেই দিক দিয়ে জায়গাটাকে চোরেদের গভীর মরুভূমি বলা যায়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার থানার মেজ দারোগা। তাছাড়া ওদের সাত পুরুষের বাস ওখানকার। নাকি বাড়ি হওয়ার আগে ক্লাবও জন্মায়নি। বটু জায়গাটার নাম দিয়েছে মিশার হতাশ। শুনে বড় কাকা একটু মূর্ষে পড়েছে। দুষ্কৃতীরা যদি একটু চুরি চাকারি না করে তাহলে ওদের হেড অফিসের উন্নতি হয় কি করে? অবশ্যই ওইসব সাধারণ জিনিসের চাইতেও অন্য এবং আরও ভয়ের জিনিস আছে। ওই তিনটে পাড়া শুদ্ধ সবাই সন্ধ্যা হতেই হয়ে যায় জুজু। অধিকাংশের উপর হাতে একগোছা সংকটমোচন এবং সংকটতারিণী মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করে। কারণ পুলিশ আর কি করতে পারে? বটুদের বাড়ির উঠানে আম পাকলে বটু আমাকে 3 দিনের জন্য ধরে নিয়ে যায় সেইখানে। এই 3 দিন আমি যতগুলো সত্যিকারের ভূতের গল্প শুনেছি সারা জীবন ধরে অত শুনিনি। সবাই সবার পাশে বাড়িতে অশরীরী দেখতে পায়। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক বিক্রি করতে এলো। চিলেকোটায় পুজো করতে বসে তাকে দেখে বটুর ঠাকুমা চেঁচায় এবং ডাকে, না বাচ্চা, এখানে ও মাছ কেউ খাবে না, তুমি অন্য জায়গায় দেখো গা। বটু তো চোটে কাই। কি ভালো ভালো চিংড়ি মাছ। ছোট ঠাকুমা নেমে এসে বলেন, ব্যাস, মাছ দেখেছে তো হয়ে গেছে। আরে ও কি সত্যিকার মাছ? অত বড় চিংড়ি কখনো কেউ 4 টাকায় দেয়? আবার বলেছে পরে দাম নেবে। বটু বলল, আহা, বলল যে বিক্রি না হলে পচে যাবে। কাষ্ঠ হেসে ছোট ঠাকুমা বললেন, তুইও যেমন। তাছাড়া ওগুলো মাছও নয়, ওই জলের পো। ও মানুষ নয়, সব ইয়ে। এই বলে ছোট ঠাকুমা জল খেতে বসলেন। বটু বলল, তা সত্যি হতে পারে। মুখটা কেমন মিকে মতন দেখলি না? আমি বললাম, যাহ, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়া পড়ে না। ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবে কি করে? সে যাই হোক, আদি গঙ্গার বট গাছের তলায় যেন কখনো যাসনি। জায়গাটা ভালো না।
গিজগিজে সব বাড়ি, বটগাছতলা পর্যন্ত যেতে হলে সার্কাস করতে হবে। অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলায় লটঘটে বারান্দায় দুজন গল্প করছিল। ছট করে যেন একটা কি পায়ের কাছে এসে পড়ল। আর সে কি গন্ধ! চারিদিক গন্ধে ম ম করছে। তুলে দেখি কলা পাতায় মোড়া চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে নেমে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে। মোটা একটা কান, কানে একটা আঁচিল। একতলা থেকে বটুর পিসেমশাই ডেকে বললেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ আর কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। যদিও ওগুলো চিংড়ি মাছ নাও হয়, তবুও খেতে বেশ ভালোই ছিল। ভিতরের দিকে উঠানে আম গাছ লাগোয়া বুড়ো তাল গাছ। ছোট ঠাকুমা সাদা রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ে মোয়া আর বড় মোনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলো। ছোট ঠাকুমা চলে যাওয়ার পর বটু বলল, ব্রহ্মদৈত্যকে তোয়াজ করা হচ্ছে, তাল গাছে সে বাস করে। আরও কিছু বলতে যাচ্ছিল বটু। ছোট ঠাকুমা পিছন থেকে বলল, অমন অচেদ্দা করিস নে বাচ্চা। উনি আমার অতিবৃদ্ধ পিতামহের ছোট ভাই। চটিয়ে দিলে সর্বনেশ করবে। খুশি রাখলে আমাদের জন্য করতে পারেন না এমন কোনো কাজ নেই। ওই বিদ্যে বুদ্ধি নিয়ে ওই বছরে পাশ করে যাচ্ছিস, সেটা কি করে সম্ভব সেটা কখনো ভেবেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন। যাওয়ার সময় আরও বলে গেলেন, তোরা বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু রোজ উনি এই জিনিসগুলো গ্রহণ করেন। তার বদলে একটি পয়সা আশীর্বাদী। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চোটে ছিল। চা চিড়ে খেতে খেতে বড় কাকা বললেন, এখনই আবার বেরোতে হবে। বাজারের লোকদের নালিশের জ্বালা আর টেকা যাচ্ছে না। গোলাবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। তাই শুনে এমন চমকে উঠলেন বড় কাকি যে হাতে দুধের হাতা থেকে দুধ গড়িয়ে পড়ে গেল। চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বললেন, কিন্তু কিন্তু বড় কাকা কাষ্ঠ হাসলেন। কিছু কিন্তু নয়, এর ওপর আমার প্রমোশন নির্ভর করছে। কোনো ভয় নেই, 6টা সন্ধ্যা লোক সঙ্গে থাকবে, হয়তো কিছু পাওয়া যেতে পারে। বটুর কাছে শুনলাম বাড়িটায় 100 বছর কেউ থাকে না। বড়ই দুর্নাশা। নাকি ওটা চোরাচালানকারীদের গুপ্ত আড্ডা। মাটির তলায় নাকি সুড়ঙ্গও আছে। বুড়িগঙ্গা নাকি তার মুখ। অনেকেই দেখেছে সেই সুড়ঙ্গ দিয়ে সোনাদানা, বেআইনি জিনিস বস্তা বস্তা পাচার করা খুব একটা শক্ত কাজ নয়। বাজারে নাকি তাদের চর ঘুরে বেড়ায়, কখনো জেলে সেজে, কখনো পুরুত ঠাকুর সেজে। এটা ওটা কিনতে চায়, চা খেতে চায়, অথচ পয়সা দেয় পুরনো দামে। তা কি লোকে শুনবে? দিয়েছে নালিশ করে। বড় কাকা বললেন, লোকটাকে ধরা যায় না, ফুসফাস করে এখান দিয়ে ওখান দিয়ে গলে পালায়। কোনো দোকানদারের সঙ্গে শরও থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয়। কীরকম মিক্কে মতো, মোটা মোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আতকে উঠেছিলাম। বটু কুনুইয়ের গুঁতো দিয়ে থামিয়ে দিয়েছিল। 8টা বাজতেই মহা ঘটা করে 8 জন লোক নিয়ে বড় কাকা তদন্তে চলে যায়। ছোট ঠাকুমা তার গলায় হলুদ সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলিয়ে দিয়ে বলে, ব্যাস, আর ভয় নেই। সেখানে গিয়ে কেউ কিছু দিলে আবার কাশ নে যেন। দুক্কা দুক্কা। বড় কাকা চলে গেলে বললেন, কামান দেখে হাওয়া ধরা। আমরা ছাদে গিয়ে বুড়িগঙ্গার জোয়ার আসা দেখতে লাগলাম। বটু বলল, ওই গোলবাড়িটা আমার ঠাকুরদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল। বেটা মহা লক্ষ্মী ছাড়া ছিল। লেখাপড়া শেখেনি, কাজকর্ম করতো না, খালি মাছ ধরার বাই ছিল। আর চীনে ব্যবসাদারদের কাছে থেকে চায়ের নেশা করেছিল। দিনে বাড়ির সব ঝাড়বাতি
আসবাবপত্রর উপর বাসন বিছিয়ে বুঝে সাফ করে দিল। ওর বুড়িমা নাকি খুচরো পয়সা করি এমনি লুকিয়ে রেখে চোখ বুঝে নিয়েছিলেন যে বেটা সেসব খুঁজেই পায়নি, এখনো নাকি খুঁজে বেড়ায়। তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে। খুচরো টাকা কড়ির বাক্সটা পেলে কিন্তু মন্দ হয় না, আমরাই তো ওর ওয়ারিস। সে বেটা তো বিয়েই করেনি, নাকি বিশ্রী দেখতে ছিল, শুটকো, কালো বড় বড় কান, চাকর চাকর চেহারা। কেঞ্জিকায় ঘাটে বসে অষ্টপ্রহর বুড়িগঙ্গায় মাছ ধরতকে। হচমচ করে তাল গাছ থেকে আম পড়ল। আম গাছ থেকে নড়বড়ে বারান্দা কাঁপিয়ে মিক্কে লোকটা হাসি হাসি মুখে উপর থেকে নিচে নেমে এলো আর নাক ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যিই ছিল চা। দোকানের কেতলিতে একটু চা আর একটা মাটির ভাঁড় বটু লুকিয়ে নিয়ে এসেছিল সামনের দোকান থেকে। নিচে নামতে হয়নি। ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো। চা পেয়ে লোকটা আহ্লাদে আটখানা। মিচকে মুখটা যেন সাতমুখ হয়ে উঠল। বললাম, একটু পেঁয়াজি খাবেন নাকি? জিভ কেটে বলল, ও নাম করবেন না, আমার বরাদ্দ রোজগার মতো খেয়েই এসেছি। চিড়ের মোয়া খোয়া ক্ষীর। বটু আর আমি এর ওর দিকে তাকালাম, কিছু বললাম না। থাক না বেচারি। মিচকে লোকটা বলল, বড় কর্তা আমাদের ওখানে এমন হাত ট্যাক লাগিয়েছিলেন যে টিকতে না পেরে ওনার এখানে গা ঢাকা দিতে এসেছে। দেখ দাদা, তাল গাছের মোড় তোমাদের জন্য একটা দ্রব্যি রেখে গেলাম। আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে মা অমৃতি বানায়। বটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ফিক করে হেসে মিচকে লোকটা বলল, দুবেলা নৈবেদ্যে পাই, আবার কষ্ট কিসের? ওই এলো বলে আমি উঠি। বলেই হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলায় হাঁক ডাক শোনা গেল। নিশ্চয় কিছু দুষ্কৃতী তিথি ধরতে পারেনি। সঙ্গে সঙ্গে আদ্যিকালে তাল গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ল। পোকা ধরা পুরনো গুড়ি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা হাত বাস্ক। পুরনো টাকা কড়িতে তার অর্ধেক ভর্তি, আর চাচা পোচা নৈবেদ্যের রেকাবিটা 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললেন, আশ্চর্যের বিষয়, সুরঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম। সেই বুড়ি ঠাকুরুন তাহলে বাউন্ডুলে ছেলের হাত থেকে ওটাকে বাঁচবার জন্য এখানে লুকিয়ে রেখেছিলেন। এটাও তো তাদেরই বাড়ি। ছোট ঠাকুমা শূন্যে নমস্কার করে বললেন, কত বাঁচিয়েছিলেন সে তো বোঝাই যাচ্ছে। ও বটে নিজেই পড়িস দাদু, সে তো গেল। ফোঁস করে একটু কেঁদে নিলেন। আর বড় কাকা তো অবাক। শুনছিলেন চেতলার কাছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, অডিও এডিটিং এবং পোস্টার মেকিংয়ের পরিচালনায় শিবম এবং স্বাগত। আপনারা যদি কোনো গল্প পাঠাতে ইচ্ছুক হন তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে পাঠাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।